আচ্ছা আমি ঘোষণাগুলো বলি। কালকে কেন আসবে? আজকে ক্লাসটাই তো কালকে করাবো। আবার কি হ্যাঁ আজকে পর্যাবৃত্ত ধর্ম 5 মনে হয়। পর্যাবৃত্ত ধর্ম 5 নাম্বার ক্লাস। কারণ পর্যাবৃত্ত ধর্ম থেকে একটা উদ্দীপক হবে, একটা অনুধাবন হবে, 2টা অবজেক্টিভ হবে, সব মিলিয়ে প্রায় 8 থেকে 10 নম্বরের প্রশ্ন হবে পর্যাবৃত্ত ধর্ম থেকে। আচ্ছা আগে একটা বিশেষ ঘোষণা, এই শুনতেছ? বলছি যে অনলাইন ক্লাসে কথা বলবা। বিশেষ ঘোষণা হচ্ছে বিশেষ করে যাদের সেকেন্ড পেপার আছে সামনে প্রি টেস্টে তাদের জন্য, বাকিদের জন্য না। বিশেষ করে বিএন কলেজ, সরকারি কলেজ এদের জন্য না। যাদের এই ব্যবসা কলেজ, শাইন কলেজ, মডেল কলেজ আরও কিছু কিছু কলেজে সেকেন্ড পেপার আছে তাদের জন্য ঘোষণা হচ্ছে শুক্রবার থেকে সকাল 9টায় আমাদের পরিবেশ রসায়নে ক্লাস শুরু হবে। রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের, ঠিক আছে? যাদের আছে শুধু ওরাই আসবে, যাদের নাই ওরা আসবে না। আর আমি তো আগে বলছি ঘোষণাটা, ওইটার উপর 3টা নোট আছে, প্রায় 7টা ক্লাস আছে। ওই গ্রুপে যুক্ত হতে হলে তোমাদের 400 টাকা পরিশোধ করতে হবে। তবে যারা এই টাকাটা পরিশোধ করবে ওরা সেকেন্ড ইয়ারে গেলে যখন এই ক্লাসটা করাবো তখন ওই মাসের বেতন বাবদ মাত্র 300 টাকা দিবে। তখন কিন্তু তোমার বেতন অর্ধেক হয়ে যাবে। কারণ একই পড়ার জন্য আমি ডাবল বেতন নিই না। ওই তবে ওই যে যেহেতু হয়তো নোটটা আবার চেঞ্জ করতে হতে পারে সেই জন্য বাড়তি 100 টাকা পড়বে আর কি। এখন যারা দেবে, এখন যদি 400 টাকা দাও তখন দেবে 300 টাকা, এখন 300 টাকা দিলে তখন দেবে 400 টাকা, ঠিক আছে? এটা আমার তো রেকর্ড থাকে সব, কে কোন মাসে বেতন দিচ্ছ, কত দিচ্ছ, সব কিন্তু আমার রেকর্ড থাকে, সারা 2 বছরই রেকর্ড থাকবে। সুতরাং তোমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না। কারোর কাছ থেকে আমি ডাবল বেতন নেবো না। তবে যেহেতু ফ্রিতে দিলে আবার সবাই যুক্ত হতে চাইবে, সবার জন্য তো নোট নাই, নোট আছে লিমিটেড। তাই শুধু যারা আগ্রহী তারাই নোটটা নেবে। আর শুক্রবার থেকে সকাল 9টায়, হ্যাঁ সামনে শুক্রবার থেকে। আর অনলাইনে ক্লাস আছে, অনলাইনে থাকলে তো আর তোমাকে আসতে হচ্ছে না শুক্রবার। অনলাইনে এক গ্রুপে সব ক্লাসগুলো পেয়ে যাবে। তুমি পরীক্ষার আগের দিনও ক্লাসগুলো দেখতে পারবে, এটা একটা সুবিধা। কারণ এই একবার ফার্স্ট পেপার একবার সেকেন্ড পেপার এত টাইম মিলানো অনেকের কষ্ট হয়ে যায়। আবার শুক্রবার অনেকের প্রাইভেট থাকে, সেই জন্য অনলাইনে যুক্ত হয়ে নিয়ে অসুবিধা। তবে এখানে আমাদের সবসময় প্রথম পত্রে ক্লাস চলবে, সেকেন্ড পেপারের ক্লাসটা সবসময় শুক্র শনি, ঠিক আছে? সবসময় শুক্র শনি। আচ্ছা আমরা এই পর্যাবৃত্ত ধর্মের উপর একটা কাজ দিছিলাম, গ্রাফ। দেখি গ্রাফটা কে কেমন আঁকতে পারছো। গলনাঙ্ক, আমাদের গলনাঙ্কের ক্লাস চলতেছে। গলনাঙ্ক। আর তোমাদেরকে আগেও বলছি আবারও বলছি, তোমরা যারা ফেসবুক আইডি খুলবে সেটা অবশ্যই সিকিউর করে রাখবে। অনেকের আইডি হ্যাক হচ্ছে, বিশেষ করে যেগুলো 2 ভেরিফিকেশান দেওয়া নাই, 2 ভেরিফিকেশান দিয়ে রাখতে হবে যাতে তোমার আইডিটা কেউ হ্যাক করতে না পারে। শুধু ফেসবুক আইডি না, হোয়াটসঅ্যাপ, ইমো, আমাদের অনেক টিচারেরও আইডি হ্যাক করে এমনভাবে একটা মেসেজ দেয় এই যে আমার আম্মুকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে, জরুরি ভিত্তিতে 10,000 টাকা দরকার, আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, আমাকে টাকা পাঠায়, এভাবে মেসেজ বলে। তাই তোমরা যদি এই ধরনের কোনো মেসেজ কারো কাছ থেকে পাও, সরাসরি ওর নাম্বারে ফোন দেবে, জিজ্ঞেস করবে, সত্যতা যাচাই করবে, বুঝে গেছে? হুট করে টাকা পাঠিয়ে দিবে না। আর তোমরা তো অবশ্যই এত টাকার মালিকও না, পাঠাতে পারবে না, কিন্তু বলা যায় না, এটা কিন্তু পাঠাতে পারে, এটা হয়তো তোমরা পরবর্তীতেও পাঠাতে পারে। এগুলো প্রতারকদের কৌশল, তাই তোমরা এই ফাঁদে পা দেবে না। অবশ্যই তাকে সরাসরি ফোন করে
সত্যতা যাচাই করে নেবে। অনেক সময় আমরা হুঁশ বুদ্ধি হারাই ফেলি যে কি বললো তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়ে দিই বা এটা করে ফেলি, কিন্তু না, কেউ তোমার উপকার করতে চাইলে অনেকেই বলতে পারে যে তোমার নামে 2 লাখ টাকা জমা হয়েছে, এই টাকাগুলো পেতে হলে তোমাকে এই একটা মেসেজ পাঠাবে, ওটাতে যদি ক্লিক করো দেখবে যে তোমার মোবাইল হ্যাক হয়ে গেছে। বোঝা গেছে? খবরদার, মনে রাখবে কেউ নিজের থেকে তোমার উপকার করতে আসবে না, নিশ্চয়ই এটার মধ্যে কোনো স্বার্থ আছে। আর এই ধরনের 2 লাখ টাকা কেন দেবে শুধু শুধু কেউ, নিশ্চয়ই এটার মধ্যে কোনো কিন্তু আছে। তাই লোভে পড়বে না, লোভে পড়লে দেখবে যে বিপদে পড়ে গেছে, তুমি সর্বশান্ত হয়ে গেছে, তোমার থেকে সব হাতিয়ে নিছে। আরেকটা বিষয় হচ্ছে আইডি, ফেসবুক আইডি কখনো কাউকে পাসওয়ার্ড দিবে না যাতে সে লগ ইন করতে না পারে। কেন দিবে না আমি বলি, এতে করে কি বিপদ হতে পারে। প্রথমত, একাধিক আইডি থেকে যখন তুমি এটা দেখবে যে লগ ইন হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ তোমার আইডিটা স্থায়ীভাবে বন্ধ করে দেবে। দ্বিতীয়ত, সবচেয়ে যেটা বড় বিপদ সেটা হচ্ছে তুমি একজনকে বিশ্বাস করে তোমার আইডি পাসওয়ার্ড দিলে, সে এটা ব্যবহার করতেছে, সে কি করবে, তার আরেক বন্ধুকে দিবে, তুমি কিন্তু জানো না এটা, সে আরেক বন্ধুকে দিবে, এভাবে দেখবে যে সারা বাংলাদেশ হয়েছে। এরপর যে ঘটনাটা ঘটবে, যেটা সবচেয়ে ভয়াবহ, সে আইডি ব্যবহার করে একজন বন্ধু, মনে করো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে বসলো, বা একটা ধর্ম অবমাননাকর একটা পোস্ট দিয়ে দিল। এখন এটা কার আইডি, তাকে পুলিশে ধরবে, জেলে থাকতে হবে বাকি সময়টা। বোঝা গেছে? সাবধান, কাউকে এত বেশি বিশ্বাস করতে দেবে না, কারণ বেশি বিশ্বাস করলে ওরাই কিন্তু তোমাকে বিপদে ফেলবে। তাই কাউকে বিশ্বাস করে এমন কিছু দিবে না যার কারণে তুমি বিপদে পড়তে পারো। আর যারা এই ধরনের দিয়ে ফেলছো, তোমরা চাইলে আইডিটা ক্লোজ করে আরেকটা নতুন আইডি খুলতে পারো, আমি তোমাদেরকে ওই গ্রুপে যুক্ত করে দেবো, আগের আইডিটা ডিলিট করে দেবো, ঠিক আছে? আবারও বলছি, কেউ কখনো নিজের আইডি পাসওয়ার্ড আরেকজনকে দিবে না, কারণ এতে করে তুমি যাকে দিচ্ছ সে কিন্তু তার আরেক ঘনিষ্ঠ বন্ধুকে দেবে, সে আরেক ঘনিষ্ঠ বন্ধুকে দেবে, এভাবে এটা বিপজ্জনক হয়ে যাবে। তাই কিছু জিনিস আছে যেগুলো কারোর সাথে শেয়ার করতে নেই, কাউকে দিতে নেই, ঠিক আছে? হয়তো তুমি বিশ্বাস করে একজনকে দিছো আর কি, কিন্তু সে কতটুকু তোমার বিশ্বাসের মূল্য রাখলো। হ্যাঁ, আর আমার ক্লাসগুলো যেন তোমরা ছাড়া আর কেউ না দেখে, কারণ এই ক্লাসগুলোর জন্য শুধু তোমরাই ফ্যা করতেছো, যারা ফ্যা করতেছে না তাদের দেখার এটা নৈতিক অধিকার নাই। তাই তোমরা ওই ধরনের নৈতিকতা বিবর্জিত কাজ করবে না যে আমি আমার বন্ধুকে দিলাম, সে ফ্রিতে দেখলো ক্লাসগুলো, এটা যেন না হয়। কারণ শুধু মাত্র তাদেরই অধিকার আছে এই ক্লাসগুলো দেখার, কারণ এগুলো আমি গ্রুপে দিয়ে দেওয়ার অর্থ কি, যাতে তুমি যখন খুশি দেখতে পারো, কিন্তু তাই বলো অন্য কেউ যেন এগুলো দেখতে না পারে, সেই সিকিউরিটিতে তোমাকে করতে হবে, তোমার আইডি থেকে যেন কেউ ক্লাসগুলো দেখতে না পারে, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব, কারণ এতে করে তুমিও অপরাধী হবে, তুমি যদি দেখতে দাও, যে দেখতেছে সেও অপরাধী, কিন্তু দুজনেই অপরাধী। আচ্ছা, গণনাঙ্কের যে বিষয়টা আমি বলছি, তৃতীয় পর্যায়ের গ্রুপগুলো একটু, মৌলগুলো আমরা একটু দেখি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আজকে বোর্ডে গেছিলাম খাতা পুনঃনিরীক্ষণ, ওই যে যারা চ্যালেঞ্জ করে আর কি, ওদের আমার 126টা পড়ছিল, 6টা চেঞ্জ হয়েছে। 6টা চেঞ্জ মানে কিন্তু অনেক কিছু, মানে প্রতি 100 জনে 5 জনের পরিবর্তন হচ্ছে, চিন্তা করতে পারো, 5 জন। তাই তোমরা অবশ্যই এটার জন্য কি চ্যালেঞ্জ করবে, যদি তোমাদের পছন্দ মতো রেজাল্ট না আসে হতাশ হবে না। অনেকেই ফেলও আসতে পারে, ফেল থেকে আবার দেখা যায় যে সে সুইসাইড করতে চলে গেছে, এটা করতে চলে গেছে, কিন্তু দেখা গেল যে সে জিপিএ 5 পাইছে। এটা কিন্তু হতে পারে, বুঝতে পারছো তো? অনেক সময় টিচারদের বলে, কম্পিউটারের বলে ফেল আসতে পারে, কিন্তু তাই বলে তোমরা এটাতে হতাশ হবে না, ভেঙে পড়বে না, এটা কিন্তু প্রকৃত রেজাল্ট না। তোমাকে একটু অপেক্ষা করতে হবে যে আমার রেজাল্ট এরকম হওয়ার কথা না, আমি তো এত খারাপ পরীক্ষা দিই নাই, নিশ্চয়ই কোথাও বলেছে, তো আবেদন করবে। আমাদের সময় তো এই আবেদনের কোনো সুযোগই ছিল না, এখন তো সুযোগ আছে এবং পরিবর্তন হচ্ছে, প্রতি বছর অনেক রেজাল্ট পরিবর্তন হচ্ছে। তাই তোমরা এমন কিছু করে বসো না যে আমি তো পাশ করার কথা, আমার ফেল আসলো, এখন আব্বু আম্মুকে কীভাবে মুখ আমি এটা করে ফেলি, এই ধরনের কাণ্ড
খবরদার এটা কখনো কেউ মাথাও আনবে না, কারণ আমি বারবার বলছি অবশ্যই ফলাফল ভুল হতে পারে, ফলাফল একদম 100% কখনো নিখুঁত হয় না, ভুল থাকতে পারে। তাই তোমাকে একটু সুযোগ দিতে হবে বা ধৈর্য ধরতে হবে যে দেখি আমি একটু, আমার তো নিশ্চয়ই ভুল আছে, এটা বেশি দিন না 15 দিন পরে কিন্তু রেজাল্ট, এই যে কত দ্রুত কাজ হচ্ছে, কিন্তু শুক্রবারে পর্যন্ত কাজ হয়েছে সেখানে। এই যে জুলজি রিস্ক করে এসেছে শুক্রবার, কারণ বোর্ডও চেষ্টা করে যাতে নির্ভুল রাখা যায়। বোঝা গেছে তো? সুতরাং কেউ ওই রেজাল্টে হতাশ হবে না, একটু অপেক্ষা করবে, ধৈর্য ধরবে, এরপরে দেখবে যে ভুলটা কোথায় হলো, দেখবে প্রকৃত রেজাল্টটা তুমি পাবে। যাক, আর কেউ পরীক্ষা ফেল করলে এত বেশি হতাশ হওয়ার দরকার নেই, কারণ যারা পরীক্ষা ফেল করে তারা কিন্তু অন্য সব কিছুতে পাস করে। সে হয়তো এমন একটা কাজ করবে যেখানে দেখা যাবে যে এই সে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে সে কি করতেছে, চালাইতেছে, তাদেরকে সে ম্যানেজ করতেছে, সেই রকম পোস্টে সে চলে যেতে পারে, সেরকম কাজ করতে পারে, বা সে একজন বড় ব্যবসায়ী হতে পারে, সে বড় উদ্যোক্তা হতে পারে, সে বড় কৃষক হতে পারে, যেখান থেকে সে এই কি পেয়ারা বিক্রি করে প্রতি মাসে 1 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করতে পারে, বাগান এমন একটা বাগান করলো। তাই ক্ষেত্রের কোনো শেষ নেই, সবাই যে পড়ালেখায় ভালো করবে সেটা ঠিক নয়, ঠিক আছে? কেউ রেজাল্ট খারাপ করলে কখনোই হতাশ হবে না, বরং মনে রাখবে যে তোমাকে এই রেজাল্ট খারাপটা তোমাকে এমন একটা দিকে নিয়ে যাবে যেই দিক তুমি কল্পনা করতে পারো না। ফেল করার কারণে হয়তো তুমি সেদিকে গেছো, নাহলে তুমি যেতে না, ঠিক আছে? অনেকগুলো ক্ষেত্র আছে, সেগুলো আসবে ধাপে ধাপে, দেখবে। তাই কোনো কারো মানুষের জীবনের অবশ্য অনেক মূল্য, ঠিক আছে? অনেক মূল্য, যে কোনো একটা কাজ তোমাকে দিয়ে হবেই, যেটা অন্য কাউকে দিয়ে হবে না। আচ্ছা, যেটা বলছিলাম, কেমিস্ট্রির স্কুটিনেস করতে গিয়ে দেখলাম যে এবার সবচেয়ে বেশি আবেদন পড়ছে কেমিস্ট্রিতে, ফিজিক্সের দ্বিগুণ আবেদন। এত বেশি আবেদন কেন আমি বলছিলাম, এবার কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা একটু কঠিন হয়েছে, বেশিরভাগ স্টুডেন্ট জিপিএ 5 মিস করছে, সেই জন্য এবার আবেদনটা সবচেয়ে বেশি কেমিস্ট্রিতেই পড়ছে। কিন্তু একটা সুখবর হচ্ছে আমার জন্য খুব আনন্দদায়ক, সেটা আমি তোমাদেরকে এখনও বিস্তারিত কিন্তু গ্রুপে বলি নাই। আমার 90% স্টুডেন্ট কেমিস্ট্রিতে জিপিএ 5 পাইছে, এত কঠিন প্রশ্নে কেমিস্ট্রিতে জিপিএ 5 পাইছে, যাকে জিজ্ঞেস করি কেমিস্ট্রিতে জিপিএ 5। অথচ এমনও কিছু স্টুডেন্ট আছে কোনো বিষয়ে জিপিএ 5 পায়নি, শুধু কেমিস্ট্রিতে পাইছে। এরকম কিছু উদাহরণ আমি রোল নাম্বার দিয়ে দেখাতে পারবো তোমাদের, আমি কিছু দেখাইছি কলেজে অবশ্য। আমাদের স্টুডেন্ট রোল 26, সেই শুধু কেমিস্ট্রিতে জিপিএ 5 পাইছে, আর কোথাও পায়নি। অথচ সবাই বলছে কেমিস্ট্রি প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু আমি তো দেখলাম আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক ভালো করছে কেমিস্ট্রিতে, কিন্তু অন্য অন্য বিষয়ের কারণে অনেকে জিপিএ 5 পায়নি। তা আগামীতে দেখবে যে তোমাদের সময় 95% পাবে কেমিস্ট্রিতে, ঠিক আছে? তবে শুধু আমি চেষ্টা করলে তো হবে না, তোমাদেরকেও চেষ্টা করতে হবে। আমি এখানে পড়াবো, তোমরা বাসায় ঘুমালেও তো হবে না। এই যে অনলাইনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাসায় যেন আবার এটা প্র্যাকটিস করতে পারো, আবার যেন প্র্যাকটিস করতে পারো, এটাই। গণনাঙ্ক দেখি গ্রাফটা কি কেমন আসছো। 98, 650, 660, 1410, 44, 119, -103। কিরে আমার তো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আমার কিন্তু পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে, তোমরাও এইভাবে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তবে কখনোই তোমাকে এই মানগুলো মুখস্থ করতে হবে না, আমি বারবার বলছি এই মানগুলো একটাও মুখস্থ করতে হবে না, এগুলো তোমাকে দিয়ে দেবে। তুমি শুধু বিশ্লেষণ করবে এই পার্থক্যের কারণ কি, এই পরিবর্তনের কারণটা কি। আর গ্রাফটা দেখি কে কে আঁকতে পারছো। হ্যাঁ, এই তো এটা আছে, কি নাম তোমার? হ্যাঁ, একজন এই যে চেষ্টা করছে, এটাই দেখো। গ্রাফটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এবং এটা দেখেই তোমাদেরকে চিনতে হবে। এই যে মনে করো এটা 11 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17, 18, এখানে এভাবে থাকবে। এই যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এখানে -200 রাখবে। আমি কিন্তু একদম অ্যাকুরেটলি আঁকতেছি না, আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে কীরকম হতে পারে। এটা 0, এটা 200, 400, এভাবে অনেক উপরে উঠে যাবে, কিন্তু আমি এত উপরের দিকে যাচ্ছি না। এই যেটা 98, মনে করো 98 এখানে, 98 যদি এখানে হয়, 650 এটা তো অনেক উপরে হবে, 400, 600, 650, এটা
এখানে হবে মনে করো, এখানে হবে 660 একটু উপরে, কিন্তু 1400 এটা তো অনেক উপরে, এখানে জায়গাও হবে না। আমি হয়তো অ্যাকুরেট আঁকতেছি না, দেখাচ্ছি, কিন্তু 44 দফাস করে নিচে পড়ে গেছে। এই 44 এখানে পড়ে গেছে, দেখো এখানে পড়ে গেছে 44। তারপর আবার 119 একটু উপরে উঠছে, একটু উপরে উঠছে, আবার মাইনাস কিন্তু এই যে -200 নিচ্ছি তো আমরা এই, তাহলে এগুলো যদি আমি গড়গুলো যদি যোগ করি, দেখো গ্রাফটা কীরকম হবে। এই যে পড়ে গেছে, দেখো এই যে পরিবর্তনটা, আমি বলছিলাম কি এটা শেয়ার বাজারের মতো, যেন উপরে উঠে আবার নেমে যায়, উঠে নেমে যায় এরকম। এই পরিবর্তনটা কেন এরকম পরিবর্তন হচ্ছে? এই ধরনের একটা গ্রাফ দেখতে পারো, একদিকে থাকবে গলনাঙ্ক আর আরেকদিকে থাকবে পারমাণবিক সংখ্যা। এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, এদিকে থাকবে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এই ধরনের একটা গ্রাফ দেখতে পারো। এখানে কোনটা কি চিনতে পারছো তো? এটা হচ্ছে সিলিকন 14 নাম্বার, এটা ফসফরাস, সালফার, ঠিক আছে? তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তবে এটা কোনোদিনও তোমাকে পরীক্ষা আঁকতে হবে না, পরীক্ষা এটা দিয়ে দেবে, তুমি শুধু বিশ্লেষণ করবে। আচ্ছা আমি এটা একটু মুছে ফেলি, কারণ আমার কাছে মানগুলো তো এখানে আছে, আমি ওইটা নিয়েই আলোচনা করি, এটা দরকার নেই। এটা এমনি দেখাইলাম যে পরীক্ষা কীরকম গ্রাফ আসতে পারে। এবার দেখো প্রথম তিনটা, মাঝখানেরটা, শেষ চারটা, এই 3 ভাগে ভাগ করো। কারণ গলনাঙ্ক খুবই বিব্রতকর এবং বিভ্রান্তিকর এবং বিপর্যয়ের মতো পর্যাপিত ধর্ম। অন্যান্য পর্যাপিত ধর্মের মতো এটা কোনো নিয়ম কানুন মানে না, এটার ইচ্ছা মতো চলে। দেখো এখানে কোনো নিয়ম কানুন মানে না, উপরে নিচে প্লাস মাইনাস কত রকমের পরিবর্তন। এই পরিবর্তনের কারণগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামে কি বন্ধন থাকে? আবারও সে একই ভুল, ধাতব বন্ধন। ধাতুতে ধাতব বন্ধন, আয়নিক যৌগে আয়নিক বন্ধন, ঠিক আছে? ধাতুতে থাকবে ধাতব বন্ধন। আচ্ছা তারপর এটাতে কি বন্ধন? অধাতুর মধ্যে কি থাকে ভুলে গেছো? ভ্যান ডার ওয়ালস, ওই যে গ্রুপ 17 গত ক্লাসে তো পড়াইছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওদের মধ্যে থাকে ভ্যান ডার ওয়ালস বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। আর সিলিকনটা এদের কারোর সাথে তুলনায় হয় না, এটা একটা অস্বাভাবিক বেশি। এই অস্বাভাবিকতার পিছনে একটা কারণ আছে, ক্যাটেনেশন। এই শব্দটা কি শুনছি? আজকে প্রথম শুনতেছি মনে হয় ক্যাটেনেশন। তবে এটা তোমরা শুনবে অর্গানিক কেমিস্ট্রিতে, জৈব যুগে। এই যে জৈব যুগে একটা প্রশ্ন আসে যে জৈব যুগের সংখ্যা এত বেশি কেন? আমরা দেখি এই 118টা মৌলের মধ্যে কার্বন একা 80 লক্ষাধিক যৌগ গঠন করে, যেখানে অন্যরা সবাই মিলে মাত্র 1 লাখ যৌগ গঠন করতে পারে না। কার্বন একা 80 লক্ষাধিক। কারণ কি? ক্যাটেনেশন তার মধ্যে একটা কারণ। একটা কারণ সমানতা, পলিমারকরণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ক্যাটেনেশন। আচ্ছা ক্যাটেনেশন কি সেটা তো আমরা একটা পরে আসতেছি, তার আগে ধাতব বন্ধন। তোমাকে প্রশ্নটা কিন্তু এভাবে করতে পারে, সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি কেন? সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক এই 2 নম্বরের জন্য দিয়ে দিতে পারে, বেশি কেন? সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি কেন? দেখি কি কারণ বলবে, উত্তর কি লিখবে? সোডিয়াম ও ম্যাগনেসিয়ামে ধাতব বন্ধন বিদ্যমান, এটা লিখতে পারলে 1 নাম্বার। এই শুধুমাত্র ধাতব বন্ধন শব্দটা লিখলেই কিন্তু 1 নাম্বার, যে ধাতব বন্ধন বিদ্যমান সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে। এত গাড়ি চলতেছে কেন? সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান, শুধু এটা বলতে পারলেই কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে গেছো, ধাতব বন্ধন বিদ্যমান। এখন ধাতব বন্ধনটা কীরকম হয় আমি একটু দেখাই। এই যে দেখো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে সোডিয়াম এভাবে থাকে, ইলেকট্রন এভাবে থাকে, সোডিয়াম এভাবে থাকে, ইলেকট্রন এভাবে, কারণ এগুলো তো আয়ন হিসেবে থাকে। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কীভাবে থাকে দেখো, ম্যাগনেসিয়াম 2+, এই যে ইলেকট্রন এভাবে, ম্যাগনেসিয়াম 2+, ইলেকট্রন এভাবে। ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রন ডাবল,
সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সিঙ্গেল একটা একটা। তাহলে ধাতব বন্ধন কখন শক্তিশালী হবে? ধাতব বন্ধনটা হচ্ছে এই ধাতব আয়ন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের কারণে এই বন্ধনটা সৃষ্টি হয়। যদি ধাতব পরমাণুর মানে ক্যাটায়নের চার্জ, ধাতব আয়নের চার্জ এবং ইলেকট্রনের ঘনত্ব বেশি হলে ধাতব বন্ধন শক্তিশালী হবে, গলনাঙ্ক বেড়ে যাবে। তো সুতরাং দেখো, সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামে চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি না? এই যে এখানে একটা প্লাস, এখানে কয়টা প্লাস? দুইটা প্লাস। এবং ইলেকট্রন ঘনত্ব বেশি। কিভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি? কারণ সোডিয়াম ইলেকট্রন দেবে একটা, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দেবে দুইটা, এটাই মেন উত্তর। ফলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামে ধাতব বন্ধন শক্তিশালী হয়, ধাতব বন্ধন শক্তিশালী হয়। এই জন্য ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি। দেখো, বেশি কোনো কথা বলার দরকার নেই, একদম টু দ্য পয়েন্ট আনসার, শেষ। সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামে কি চার্জ বেশি না? সোডিয়ামে একটা চার্জ, ম্যাগনেসিয়ামে দুইটা চার্জ। সোডিয়ামে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামে দুইটা করে ইলেকট্রন। ফলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি। ফলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধনটা শক্তিশালী হবে, সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন শক্তিশালী হবে এবং ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি। এই জন্য ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি। কি কঠিন নাকি উত্তর? একদম সিম্পল। তারপর অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব আরও বেশি, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, সুতরাং অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক আরও বেশি। সুতরাং এই ব্যাখ্যাটা আমাদের শেষ, প্রথম অংশটা। প্রথম অংশের ব্যাখ্যা কিন্তু এটার ভিতরে আছে, প্রথম অংশের ব্যাখ্যাটা এই প্রশ্নের উত্তরের ভিতর আছে। অর্থাৎ সোডিয়াম থেকে যতই অ্যালুমিনিয়ামের দিকে যাবে, চার্জ ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব বাড়বে, ধাতব বন্ধন শক্তিশালী হবে এবং গলনাঙ্ক বেশি হবে, যেটা তুমি নোটও পাবে। এবার আসো সিলিকন। সিলিকনের বিষয়টা ক্যাটেনিশন মানে হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করা। বিভিন্ন দৈর্ঘ্যের শিকল বলতে এটা নিয়ে এখন চিন্তা না করলেও চলবে। যেমন মিথেন, দেখো কার্বনের মিথেন হচ্ছে একটা কার্বন, এগুলো লেখার দরকার নেই। ইথেন হচ্ছে কয় কার্বন? 2 কার্বন। প্রোপেন হচ্ছে 3 কার্বন। তোমরা তো পলিথিনের নাম শুনছো মনে হয়, কয় কার্বন? এভাবে লিখতে লিখতে কিন্তু কাঠগড় চলে যাবে, তারপরে এটা শেষ হবে না। মানে এটা 600 থেকে 1200 কার্বন, বুঝতে পারছো তো? এন সংখ্যক। এই যে আমরা এটাকে সংক্ষেপে লিখি কীরকম, এই আমরা এভাবে সংক্ষেপে লিখি এই এন সংখ্যক। তাহলে এই যে ঘটনাটা, এই যে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করতেছে, এটা কে? একমাত্র কার্বনই পারে। সেই জন্য কার্বন যৌগের সংখ্যা এত বেশি। এই ধর্মটার নাম হচ্ছে ক্যাটেনেশন। ঠিক আছে? এটাই এই কোনো মৌলের পরমাণুর বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে বলে ক্যাটেনেশন। এই ধর্মটা সিলিকনের একটু করে আছে। সিলিকনও এই ক্যাটেনেশন ধর্মের কারণে ত্রিমাত্রিক জাল সৃষ্টি করে, যেটা তুমি নোটে পাবে। এই যে সিলিকনও এরকম, এই যে এরকম ত্রিমাত্রিক জাল, এই যে উপরে নিচে এরকম ত্রিমাত্রিক জাল সৃষ্টি করতে পারে সিলিকন। ব্যাস, আর বেশি কিছু দেখানোর দরকার নেই, এতটুকু। মানে এই ক্যাটেনেশন ধর্মের কারণে সিলিকনের পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে ত্রিমাত্রিক জাল সৃষ্টি করতে পারে। এর ফলে এগুলো গলাতে ভাঙতে শক্তি বেশি লাগবে, এই জন্যই সিলিকনের গলনাঙ্ক অস্বাভাবিক বেশি। এটা গেল সিলিকনের বিষয়। এবার আসো এই চারজন, এই চারটাই কিন্তু অধাতু। ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দেখি কে বলতে পারে, সোসাইটি বলতে পারে কিনা দেখি। সালফারের একটা অণুতে কয়টা পরমাণু আছে? সালফারের একটা অণুতে কয়টা পরমাণু বলে বলো? তোমাদের চারজনের চোখ কয়টা? আটটা পরমাণু থাকে। সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে। এই দেখো S8
8টা পরমাণু কিভাবে থাকে দেখো। এই ছোটবেলায় আমার স্বাস্থ্য বোন একটা ছিল, ওকে স্যারে জিজ্ঞেস করতে যে এই বিড়াল রচনা লিখতে বলছে আর কি, বিড়ালের প্যারাগ্রাফ, যে বিড়ালের শিং কয়টা, সে বলতে 2টা। এখন একে বলতে তুমি বিড়ালটা দেখে আসো, দেখি শিং কয়টা আছে গুণ দেখে আসো। বুঝছো, অনেকে নার্ভাস হলে এরকমই বলে যে বিড়ালের শিং 2টা, লেজের গোছায় লেজের গোড়ায় 1 গোছা চুল, অর্থাৎ গরুর বিবরণগুলো বিড়ালের মধ্যে ঢুকে যায়। এরকম যেন না হয় দেখিও। এই দেখো 8টা পরমাণু কিভাবে থাকে, ঠিক আছে? এই কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8। এই সালফার দিয়ে কি হয় 8টা। এই যে এটা হচ্ছে ক্রাউন শেপ, ক্রাউন শেপ এরকমও হতে পারে। এই কয়টা দেখো, কর্নার কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা। প্রিসমেটিক সালফার, রোম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, অনেক ধরনের সালফার আছে। এইভাবে ক্রাউন শেপ, বিভিন্ন শেপও আছে। সালফারের 8টা পরমাণু। যেহেতু সালফারের অণুতে 8টা পরমাণু, বানতে তাপ বেশি লাগবে, গলাতে তাপ বেশি লাগবে, এই জন্য সালফারের গলনাঙ্কটা সবচেয়ে বেশি এদের মধ্যে। তারপর আসো ফসফরাস। ফসফরাসের কয়টা থাকে, এগুলো শিখছো কিন্তু তোমরা। ফসফরাসের 4টা। কিভাবে থাকে দেখো 4টা। ঠিক আছে, কয়টা, 4টা। ক্লোরিনে কয়টা থাকে, ক্লোরিন জাস্ট 2টা, 2 পরমাণু। আর্গনে কয়টা থাকে, আর্গন, আর্গন একা, কার সাথে অনুগঠন করে না। এই উত্তর পেয়ে গেছো কিন্তু তুমি। সালফারের অণুতে 8টা পরমাণু, বেশি পরমাণু থাকে, তাই সালফার গলাতে তাপ বেশি লাগবে, এই জন্য গলনাঙ্ক বেশি। অপরদিকে আর্গন একক পরমাণু হিসেবে থাকে, তাই ওর গলনাঙ্ক সবচেয়ে কম, এটা সবচেয়ে কম। বুঝে গেছে তো? হ্যাঁ, এভাবে এটা নোটে আছে, তোমাদের টেনশন করতে হবে না, নোট থেকে দেখে দেখে সুন্দর করে লিখে ফেলবে। আমাদের তৃতীয় অংশ 18 নম্বরে আছে। তাহলে গলনাঙ্কের বিবরণ ক্লিয়ার। এবার একটু তৃতীয় অধ্যায়, তৃতীয় অংশটা নাও, আজকে এটা শেষ হয়ে যাবে। 1 নম্বরে আছে দেখো এস ব্লক মূল কাকে বলে। আর তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম অংশের নোট পাওনি, যাওয়ার সময় নিয়ে যাবে। আর অনলাইনে যারা আসো তোমরা প্রাইভেট এসে নিয়ে যাবে। আর নোট নিতে আসার জন্য সবচেয়ে ভালো হয় শনি সোম বুধবারে আসা, কারণ রবি মঙ্গল বৃহস্পতি আমার 5টা থেকে 6টা এবং 6টা থেকে 7টা 2টা অনলাইন ক্লাস থাকে, একটা ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ারের। অনলাইন ক্লাসে কিন্তু আমি ক্লাস বন্ধ রেখে নোট দিতে যেতে পারি না। আর বেতন দিলে তোমরা কাগজে লিখে দিলে কোনো সমস্যা নেই, কাগজে লিখে নাম লিখে দেবে। যেমন ওই দিন কে একজন দিছে নাম টাম ছাড়া, কাগজের মধ্যে কোনো নাম নাই, এইভাবে হলে তো আমি চিনতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। শনি সোম বুধ আসার চেষ্টা করবে, অথবা গরিদর এই 4টা 5টা 6টা এভাবে আসবে, যাতে ক্লাসের মাঝখানে হ্যাম্বার না হয়। এবার নাও সবাই নোটটা একটু নাও। তৃতীয় অংশ, প্রথমত এস ব্লক মূল কাকে বলে, এগুলো তো আমরা পড়ছি। তবে এস ব্লক মূলের বৈশিষ্ট্য, এরা তীব্র বিজারক, বিদ্যুৎ সুপরিবাহী, জারণমান +1 +2 পারব। তারপর ইলেকট্রন বিন্যাস, তোমাকে বললো গ্রুপ 1-এর ইলেকট্রন বিন্যাস। গ্রুপ 1-এর এতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে লিখবে? কিন্তু দেখো একদম সহজ উপায়, এই যে খালি নাকে রবি স্যার পড়াই, আমি 1 মিনিটের মধ্যে সব মৌলের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো। দেখো 1 মিনিটের মধ্যে কিভাবে এত বড় ইলেকট্রন বিন্যাস, এই 87 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস সোজা কথা, এটা লিখতে তো 2 মিনিট লাগবে। কিন্তু দেখো পুরা গ্রুপ যদি কখনো প্রয়োজন পড়ে, পুরা গ্রুপে ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখবে দেখো। শেষ, আমার শুধু এটাই দরকার, স্যারও খুশি হবে তোমার টেকনিক দেখে, এটাই বেস্ট।
কারণ আমার তো শুধু এটাই দরকার, এটা দিয়েই তো ওর সব কিছু বলে দেওয়া যাবে। ও এস ব্লক মোল, ওর যোজনী এক, এটা একটা ধাতু, একটা ইলেকট্রন দান করে, এটা বিজারক, এটা সপ্তম পর্যায়ের মোল, গ্রুপ 1-এর মোল, কি না বলা যাচ্ছে, সব কিছুই তো এখান থেকে বলে দেওয়া যাচ্ছে। আমার কি ভিতরগুলো দরকার আছে? তাই শুধু সর্বশেষ সেলের ইলেকট্রনিক গঠনটা, এই যে পুরো গ্রুপের ইলেকট্রনের শেষ। তারপর আসো 3 নম্বরে, এই যে সোডিয়ামকে ক্ষার ধাতু বলে কেন? কারণ এটা পানির সাথে কি ক্ষার উৎপন্ন করে। আচ্ছা, সোডিয়াম পানিতে দিলে আগুন ধরে যায় কেন? দেখি বলো তো, সোডিয়াম পানিতে দিলে আগুন ধরে যায়, কে বলতে পারো? এবং বলছিলাম এটা দিয়ে তুমি গ্রামের বাড়িতে গেলে সবাইকে ভূতের ভয় দেখাতে পারো। কিভাবে? কয়েক টুকরা সোডিয়াম নিয়ে যাবে, তবে তোমরা তো গত ক্লাসে দেখছো সোডিয়াম তো মুক্ত অবস্থায় পাওয়া যায় না, ক্যারোসিনের নিচে রাখতে হয়। এই ছোটো ছোটো টুকরা করবে সোডিয়ামগুলো, টুকরা করে পুকুর পাড়ে বসে থাকবে রাত্রেবেলায়। কেউ পুকুর ঘাটে আসলে এক টুকরা সোডিয়াম পুকুরের পানিতে ফেলবে, দেখবে পুকুরের মাঝখানে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সবাই তো অবাক, কিরে পানিতে কিভাবে আগুন জ্বলে? নিশ্চয়ই এটা ভূতের কাজ, এইটা নিশ্চয় ভূত আছে এদের পুকুরে। বুঝতে পারছো তো কিভাবে ভূত সুস্থ? আসলে ভূত তো তুমি, এটা শুধু তুমিই জানবে যে কি কোন কৌশলে আগুন জ্বলতেছে। এই সোডিয়াম সেই কৌশল। সোডিয়ামকে পানিতে দিলে প্রচুর তাপ উৎপন্ন হয়, বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী। এবং হাইড্রোজেন হচ্ছে তোমার একটা দাহ্য গ্যাস। এই তোমরা নিশ্চয় হাইড্রোজেন গ্যাসের কথা জানো। হাইড্রোজেন নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। যতক্ষণ হাইড্রোজেন গ্যাস থাকবে ততক্ষণ আগুন জ্বলবে, এটা পানি দিলেও নিবে না। বুঝা গেছে? কারণ হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, যতক্ষণ হাইড্রোজেন উৎপন্ন হবে, কারণ মানে যতক্ষণ সোডিয়াম থাকবে হাইড্রোজেন উৎপন্ন হবে আর আগুনটা জ্বলতে থাকবে। সোডিয়াম শেষ, আগুন শেষ। বুঝা গেছে? তাই এই সোডিয়ামকে পানিতে দিলে এর জন্য কি হয়, আগুন ধরে যায়। আর সোডিয়াম পানিতে দিলে কি উৎপন্ন হয়, ক্ষার উৎপন্ন হয়, সেজন্য সোডিয়ামকে ক্ষার ধাতু বলে। অপরদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদেরকে মৃৎক্ষার ধাতু বলে কেন? সেই প্রশ্নের উত্তর আছে 4 নম্বরে। 4 নম্বরে আছে, দেখবে তুমি, এদেরকে পানিতে দিলে ক্ষার উৎপন্ন হয়, সেজন্য এরা অবশ্যই ক্ষার ধাতু। কিন্তু মৃৎক্ষার কেন? কারণ এই ধাতুগুলো মাটির উপাদান হিসেবে পাওয়া যায়, মাটির উপাদান হিসেবে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এগুলো আসবে অনুধাবনমূলক প্রশ্ন এবং অবজেক্টিভের জন্য, 1 বা 2 নম্বরের জন্য। তারপর আসো এই জারণ মান। গ্রুপ 1-এর মোলগুলোর জারণ মান ফিক্সড কেন? এই জারণ মান সম্পর্কে কিন্তু বিস্তারিত আসবে আগামী ক্লাসে, আমি দেখাবো এই জারণ মানটা কি, জারণ মান কীভাবে বের করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এই জারণ মানের বিষয়টা, এই জারণ মান স্থির থাকে কেন দেখি আমরা। এই তোমার 5 নাম্বার, এই যে মনে করো সোডিয়াম, সোডিয়াম থেকে কিন্তু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এই যে সর্বশেষ একটা ইলেকট্রন, তাই অনায়াসে এই ইলেকট্রনটা সরানো যায়। এই ইলেকট্রন সরানোর কারণে সোডিয়ামের মধ্যে একটা প্লাস সৃষ্টি হয়, সেটাই তার জারণ মান। কিন্তু একটা ইলেকট্রন সরানোর পর সে অষ্টক নিষ্ক্রিয়তার অবস্থান লাভ করে। এই অবস্থায় কিন্তু এখান থেকে আর কোনো ইলেকট্রন সরানোর সুযোগ নেই, সরানো যায় না। তাই ওর জারণ মান শুধুমাত্র একটাই, +1। এর থেকে আর দ্বিতীয় ইলেকট্রন সরানো যাবে না, তাই এটার জারণ মান ফিক্সড, শুধু +1। গ্রুপ 1-এর মোলগুলোর জারণ মান শুধু +1। ঠিক একইভাবে গ্রুপ 2-এর মোলগুলোর জারণ মান শুধু +2। যেমন ম্যাগনেসিয়ামের যোজনী, তুমি এমন একটা লবণ দেখাতে পারবে যেখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2 ভিন্ন অন্য কিছু হতে পারে, সেরকম কোনো লবণ দেখাতে পারবে না। ম্যাগনেসিয়ামের যোজনী আজীবন 2ই থাকবে, অতীতেও 2 ছিল, বর্তমানেও 2, ভবিষ্যতেও 2ই থাকবে। এটা 3 কখনো হবে না, কারণ তোমরা দেখছো কেন 3টা ইলেকট্রন সরানো যায় না। আচ্ছা আচ্ছা, দেখো মজার ঘটনা, এই যে আমরা যে বলি গতবার কেমিস্ট্রি প্রশ্ন কেন হার্ড হয়েছে, সেকেন্ড পেপারে অবজেক্টিভ আসছে ফার্স্ট বারের নোট থেকে।
তোমরা দেখবে একটা অবজেক্টিভ দিছে কোনটি পারক্সাইড গঠন করে, এটা এখানে 7 নম্বরের গতে আছে। এই যে পারক্সাইড কারা কারা গঠন করতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বুঝছো? এই যে এখান থেকে দিয়ে দিছি, এখানে নোটে যা আছে সবগুলো কিন্তু রিডিং করতে হবে। এখান থেকে অবজেক্টিভ আসে, এখান থেকেই অনুধাবনমূলক প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয় যে কোনো ব্যাপারে, কারণ এগুলো হচ্ছে কিছু বেসিক জ্ঞান, এগুলো জানতে হবে। এই যে সুপার অক্সাইড কে গঠন করে, সুপার অক্সাইড গঠন করে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অন্যরা সুপার অক্সাইড গঠন করতে পারে না। এই যে 7 গ দেখবে, এই যে অক্সাইডের শ্রেণীবিভাগ আমরা পড়াবো, পার অক্সাইড কাকে বলে, সুপার অক্সাইড কাকে বলে আসতেছে। তারপর পানির সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া পারবো। এবার 9 নম্বরে একটা ফিকুলিয়ার ঘটনা, এই দেখো 9 নম্বরে একটা বিশেষ ঘটনা দেখা যাচ্ছে, যেটা অবজেক্টিভে দেয়। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কারা কারা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তারপর তৃতীয় পর্যায়ের মৌলগুলো কারা কারা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। এই শুনতেছ, এখানে অবজেক্টিভে আসতে পারে লিথিয়ামের সাথে কোন মৌলের ধর্মে মিল আছে, লিথিয়ামের সাথে কোন মৌলের ধর্মে মিল থাকবে, লিথিয়ামের সাথে মিল থাকবে কার, সোডিয়ামের। একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম, কারণ এদের ইলেকট্রন বিন্যাস একই রকম। কিন্তু অবাক করা ঘটনা, লিথিয়ামের সাথে নাকি ম্যাগনেসিয়ামের ধর্মে মিল। এই যে কোনাকুনিভাবে মিল, সেজন্য এটার নাম হয়েছে কর্ণ সম্পর্ক। বেরিলিয়ামের সাথে মিল অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে মিল সিলিকনের। মেইনলি এই 3 জনের মধ্যেই কর্ণ সম্পর্ক বিদ্যমান। এই অবজেক্টিভে আসতে পারে কোন জোড়া মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক আছে, শুধু এই 3 জোড়া মনে রাখো, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন। কেন মিল আর কাকে বলে, কর্ণ সম্পর্ক কাকে বলে দেখো, দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে পরবর্তী পর্যায়ের ডান দিকে কোনাকুনিভাবে অবস্থিত মৌলের ধর্মে যে মিল তাকে বলা হয় কর্ণ সম্পর্ক। দেখো এগুলো মুখস্থ করতে হয় না, এখান থেকে বোঝা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে পরবর্তী পর্যায়ের কোন দিকে, ডান দিকে কোনাকুনিভাবে অবস্থিত মৌলের ধর্মে যে মিল তাকে বলা হয় কর্ণ সম্পর্ক। কোনাকুনির কারণে কর্ণ সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটার মধ্যে কি কর্ণ সম্পর্ক হতে পারতো না? কর্ণ সম্পর্কটা এভাবে হতে পারতো না, ডান দিকে কেন? দেখো এটার কারণ কি, কেন লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মে মিল, অথচ লিথিয়াম হচ্ছে গ্রুপ 1, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2, দুইটা ভিন্ন গ্রুপের মৌলের মধ্যে কেন মিল থাকবে? বেরিলিয়াম 2, অ্যালুমিনিয়াম 13, অনেক দূরে, তারপরেও কেন মিল আছে? দেখো কেন মিলটা কেন। আমি লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের আয়নীকরণ বিভব নিয়ে চিন্তা করি, পর্যাবৃত্ত ধর্ম, কারণ এটা পর্যাবৃত্ত ধর্মের সাথে সম্পর্কিত। মনে করো লিথিয়ামের আয়নীকরণ বিভব 50, এটা প্রকৃত মান না, এটা এমনি মনে তুলনার জন্য রাখলাম। বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভব কি হয়, হ্রাস পায়, কারণ বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় আর আয়নীকরণ বিভব হ্রাস পায়। 50 মনে করো 45 হয়ে গেল, কমে গেছে। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, কি বাড়ে তো, 45 আবার কি হয়ে যাবে 50 না হলে 49 হবে, অথবা 51 হবে, এটার কাছাকাছি হবে। বুঝা গেছে তো, এটা হচ্ছে কারণ। কিন্তু এটা নয় কেন, দেখো উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে বেড়ে যায়, কারণ উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আর সব কিছু কি হয়, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আয়নীকরণ বিভব কি হয় 45, এটা তো 50, বাম থেকে ডানে গেলে বেড়ে যাবে, আয়নীকরণ বিভব বেড়ে যাবে। এটা তো তোমরা বলছো পারমাণবিক ব্যাসার্ধ। যদি আমি পারমাণবিক ব্যাসার্ধ চিন্তা করি, পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, কমে, আর উপর থেকে নিচে গেলে কি হয়, বাড়ে।
আর পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? বাড়বে। 50 বেড়ে হয়ে যাবে মনে করো 55। তাহলে দুইটা কি একই? দুইটা কি বিপরীত না? কিন্তু এই দুইটা কি মিলে গেছে। এবার পারমাণবিক ব্যাসার্ধ বাদ দিচ্ছি, আমি মনে করো আয়নীকরণ বিভব নিলাম আইপি। এবার আইপি দিয়ে দেখি আইপির ক্ষেত্রে কি হবে দেখো। আয়নীকরণ পটেনশিয়াল বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, আর আইপি কি হবে? বেড়ে যাবে। আইপি কিন্তু বাড়বে। বাম থেকে ডান দিকে গেলে সব কিছুই তো বাড়ে, আকারটা শুধু ছোট হয় কিন্তু আর সব কিছু বাড়ে। আর উপর থেকে নিচে দিকে গেলে কিন্তু আকার বড় হয় আর সব কিছু কমে কমে এটা সমান হবে। আর আয়নীকরণ পটেনশিয়াল উপর থেকে নিচে দিকে গেলে কিন্তু আকার বাড়ে আর এটা কি হবে? কমে যাবে। মিলে না কি এই দুইটা? মিলে না, এই দুইটা মিলে যাবে। তাই আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব কিছু বাম থেকে ডানে গেলে যদি বাড়ে, উপর থেকে নিচে গেলে কি কমে। ফলে কোনাকুনি অবস্থিত দুইটি মৌলের মানগুলো প্রায় কাছাকাছি হয়ে যায়। অর্থাৎ আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো কি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। ফলে কোনাকুনিভাবে অবস্থিত দুইটা মৌলের মানগুলো প্রায় সেম। যেমন আমরা দেখাই আইপি, আমাদের টার্গেট লিথিয়াম আর ম্যাগনেসিয়াম, বাকিরা না। লিথিয়াম মাঝখানে থাকবে, আরেকটাতেই ম্যাগনেসিয়াম মাঝখানে থাকবে। এবার বলো লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কে বড়? বেরিলিয়াম বড়। যারা বড় মানে আইপি, যারা বড়, বড়রা ছোটদের শাসন করে, ছোটটার দিকে তাক করানো। লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কে বড়? লিথিয়াম বড়। লিথিয়াম শাসন করবে কাকে? সোডিয়ামকে। ঠিক আছে, এই তিনজনের মধ্যে সোডিয়াম সবার ছোট, লিথিয়াম মাঝখানে, বেরিলিয়াম সবার বড়। ঠিক একইভাবে এটা দেখে দেখে লিখে দেবে শুধু, দেখো ঠিক আছে কিনা। এই তিনজনের মধ্যে বেরিলিয়াম সবার বড়, ম্যাগনেসিয়াম মাঝখানে, লিথিয়াম সবার ছোট। সুতরাং আয়নীকরণ বিভব, লিথিয়ামের আয়নীকরণ বিভব বেরিলিয়াম থেকে কম, সোডিয়াম থেকে বেশি। ম্যাগনেসিয়ামেরও বেরিলিয়াম থেকে কম, সোডিয়াম থেকে বেশি। তাই দুজনের আয়নীকরণ বিভব প্রায় কি হবে? সমান হবে। যাক, এইভাবে যদি তোমার কঠিন মনে হয়, আমি যেভাবে বলছি বাম থেকে ডানে, উপর থেকে নিচে, দুইটা প্রায় কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সেই জন্য ওদের ধর্মে এত মিল, এটাই হচ্ছে কারণ। তবে এগুলো এত ব্যাখ্যা লাগে না, শুধু অবজেক্টিভের জন্য মনে রাখলে হয়। কোন জোড়া কর্ণ সম্পর্ক? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, না লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। মনে থাকবে তো? বোরনের সাথে কার? সিলিকনের। যাক, এ হচ্ছে আমাদের কর্ণ সম্পর্ক। এরপর আরেকটা আইটেম পড়াই শেষ, ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি। দেখো, এটা পড়লেই আমাদের শেষ, 11 নাম্বার। নাম শুনি নাই, এনথালপির নামও তো শুনি নাই। এনথালপি শুনবো আমরা যখন চতুর্থ অধ্যায়ে যাব তখন। তবে এগুলো সম্পর্কে মনে হয় ধারণা আছে কিভাবে, দেখো হয়তো শুনি নাই কিন্তু এগুলো আমরা জানি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড কিভাবে থাকে ক্যালাসের মধ্যে? এভাবে না? ল্যাটিস জালিকার মধ্যে এভাবে থাকে। কি এই দেখো সোডিয়াম ক্লোরাইড কিভাবে থাকে? এভাবে। সোডিয়ামকে ঘিরে আছে কারা? ক্লোরাইড। আর ক্লোরাইডকে ঘিরে কারা আছে? সোডিয়াম। তুমি যখন পানিতে দেবে, পানি তো ফোলার, পানিতে যখন দেবে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত হয়, খাদ্য লবণ পানিতে দ্রবীভূত হয়, তরকারিতে দিলে দ্রবীভূত হয়। কোন কৌশলে হয়? দেখো কি ঘটনা ঘটে। সোডিয়াম আয়ন একদিকে চলে যায়, ক্লোরাইড আয়ন একদিকে চলে যায়। সোডিয়াম আয়নকে কিভাবে ঘেরাও করে দেখো। সোডিয়াম যেহেতু প্লাস, তার দিকে থাকে অক্সিজেন মাইনাস। এখানে কয়েকটা দিলে হবে, 4টা 5টা 6টা, যা দাও অসুবিধা নেই। আপাতত বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি।
এই দেখছো সোডিয়ামকে কিভাবে ঘেরাও করে ফেলছে, ক্লোরাইডকে ঘেরাও করবে, ক্লোরাইডের দিকে কে থাকে এইচ, কারণ ক্লোরাইড যেহেতু নেগেটিভ তার দিকে থাকবে পজিটিভ, পজিটিভ এইচগুলো থাকবে। বুঝা গেছে? এই আলাদা হয়ে গেল না, অর্থাৎ দ্রবীভূত হয়ে গেল। সোডিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে, পানিতে দ্রবীভূত হয়ে গেছে, ওকে ক্যালাস থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এই যে পানি যে কাজটা করলো, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস থেকে আয়নগুলোকে কি করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে। এই পানির এই কাজটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। আর সোডিয়াম ক্লোরাইড ক্যালাস অবস্থায় থাকতে চাইলে সেটাকে বলা হয় ল্যাটিস এনথালপি। তাহলে একটা যৌগ কখন পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবণীয় বা দ্রবীভূত হবে, কখন দ্রবীভূত হবে, কোনটা বেশি হলে, ল্যাটিস না হাইড্রেশন, ল্যাটিস এনথালপি না হাইড্রেশন এনথালপি, কোনটা বেশি হলে পানিতে দ্রবীভূত হবে? হাইড্রেশন এনথালপি চাই, হাইড্রেশন এনথালপি চাই ল্যাটিস থেকে ভেঙে পানিতে নিয়ে আসতে, আর ল্যাটিস এনথালপি চাই কঠিন অবস্থায় টেকে দিতে। তাইলে হাইড্রেশন এনথালপি যদি বেশি হয়, ল্যাটিস থেকে বিচ্ছিন্ন হয়ে ওরা কি দ্রবণে চলে আসবে, অর্থাৎ পানিতে দ্রবীভূত হবে। আর পানিতে দ্রবণীয় হবে না, মানে পানিতে দ্রবীভূত হবে না যদি ল্যাটিস ইজ গ্রেটার দেন হাইড্রেশন হয়। যেমন এটা কার ক্ষেত্রে হয়, সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হয় না সিলভার ক্লোরাইড। কেন হয় না? কারণ সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনথালপি বেশি। আর সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি বেশি। যাক, তাহলে আমরা আরেকটা ক্লু পেয়ে গেছি, কারা পানিতে দ্রবীভূত হবে, কারা হবে না। যাদের ল্যাটিস এনথালপি বেশি থাকবে তারা পানিতে দ্রবীভূত হবে না, যাদের হাইড্রেশন এনথালপি বেশি থাকবে তাদের পানিতে দ্রবীভূত হবে। এখন ল্যাটিস এনথালপিটা কি, কাকে বলে? এখানে আছে দেখো, পরস্পর থেকে অসীম দূরত্বে প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে একত্রিত করে কোনো যৌগের এক মোল ক্যালাস তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস এনথালপি বলে। এই যে এক মোল, এই যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন যতটা লাগবে এক মোলের জন্য, সবগুলোকে একত্রিত করে এক মোল ক্যালাস তৈরি করতে বা ল্যাটিস তৈরি করতে যে এনথালপির প্রয়োজন। আর হাইড্রেশন এনথালপি হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলোকে পর্যাপ্ত পানিতে দ্রবীভূত করে এক মোল পরিমাণ কোনো যৌগের লঘু দ্রবণ তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন। এই সংজ্ঞাগুলো আসলে বেশিরভাগ স্টুডেন্ট পারবে না ল্যাটিস এনথালপি হাইড্রেশন এনথালপি কাকে বলে, শুধু তোমরাই পারবে, কারণ তোমরা শিখতেছো এগুলো, ঠিক আছে? আর কারা দ্রবীভূত হবে কারা হবে না সেটাও আমরা জেনে গেছি। আরও কারণ কিন্তু আছে, পোলারিটি আছে, পোলার আয়ন আছে, সেগুলো পরে, এটা একটা কারণ ল্যাটিস আর হাইড্রেশন। আচ্ছা, এরপরে 12 নম্বরে উত্তর পেয়ে গেছো কে দ্রবীভূত হবে কে হবে না। 13 নম্বরে আমি কিছু মোল দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে লাগে। এগুলো হচ্ছে সোর্স, মানে সোডিয়াম কোথায় কোথায় পাওয়া যায়, পটাশিয়াম, তবে এগুলো না শিখলেও চলবে। 13টা তোমরা বাদ দিতে পারবে। এবার 14 নাম্বার, শেষ নাম্বার, 14 নাম্বার দেখো, এবার একটা এই অবজেক্টিভ প্রশ্ন আসছে। এই যে বলছি আমরা সেকেন্ড পেপারের প্রশ্ন যে কঠিন হলো, সেকেন্ড পেপারের 2টা অবজেক্টিভ এখান থেকে দিছে, এই নোট থেকে 2টা অবজেক্টিভ দিছে, জাস্ট এই নোটটা পড়ে গেলে হয়ে যেত। কোনটা দিছে দেখো, 14 নম্বরের 6 আর 7 কি আছে দেখো। সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন ক্লোরিন দেবে, এটাকে NaCl লেখা যায়, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন ক্লোরিন দেবে ওরা দিছে এটা, প্রশ্ন দিছে এটা, মানে এই বিক্রিয়াটা দিছে, এগুলো দেয়নি, বলছে যে এখানে ক্লোরিনের জারণ মান কত কত হবে, ক্লোরিনের এই বিক্রিয়াটাতে ক্লোরিনের জারণ মান কোনটা হবে, কোনটা? এই বেশিরভাগ স্টুডেন্ট যেটা দিছে +1 -1 আর +1 দিছে, এটা বেশিরভাগ স্টুডেন্ট দেখাইছে, কারণ ওরা মনে করছে প্রোডাক্ট হবে এটা,
এটা হলে -1, এটা হলে কি +1, কারণ অক্সিজেন হচ্ছে -2, সোডিয়াম হচ্ছে +1। তাহলে ক্লোরিন একটাতে কি -1, একটাতে কি +1। কিন্তু 70 ডিগ্রি দিছে, 70 ডিগ্রি দিলে কিন্তু প্রোডাক্ট হবে এটা, তখন হয়ে যায় +5। সঠিক উত্তর হবে এটা +5, কারণ অক্সিজেন কত, এগুলো আগামী ক্লাসে জানবে জারণ মান কীভাবে বের করতে হয়। 3টা অক্সিজেন -6, তাহলে ক্লোরিন কত হবে +5। এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম হাইপোক্লোরাইড। নামকরণ আমরা পড়াবো, এগুলো নামকরণ আসবে পরে। তাহলে দেখো এই নোট থেকে কিন্তু দিয়ে দিছে, যেটা অভাবনীয়, বই থেকে কমন মেলা কষ্ট, সেখানে নোট থেকে দিয়ে দিছে। কিন্তু এইগুলো জারণ বিজারণ, এটা আসলে সেকেন্ড পেপারের জারণ বিজারণে আসবে, সেকেন্ড ইয়ারে গেলে জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো একবার জারণ মান বাড়ে আরেকবার কমে। যাক, তাইলে এই বিক্রিয়াগুলো কিন্তু একটু দেখবে 14 নম্বরে সেকেন্ড পেপারে দিছে বাস্তবায়নের প্রশ্ন, তাই নোটগুলো ভালো করে পড়বে, কারণ এই নোটগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্ন, এখান থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন চলে আসে, সেই জন্যই প্রশ্ন কঠিন হয়ে গেছে। যাক, আগামী ক্লাসে আমরা জারণ মান সম্পর্কে দেখাবো। আর আগামী শুক্রবার থেকে যাদের সেকেন্ড পেপার আছে তাদের জন্য সেকেন্ড পেপারে ক্লাস শুরু হবে সকাল 9টা।